পাত্রপক্ষকে জুতা পেটা না করে ভুল করা হয়েছে, সর্বোচ্চ শক্তি দিয়ে পেটানোর দরকার ছিল। ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে। আমরাও সেই হিসাবে আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরও অনেকে এসেছে, সাথে কিছু বাচ্চাও আছে। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, আবির তাড়াতাড়ি বাজারে যা, খাসির মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছু কিনলাম, শুধু খাসির মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপরে গ্রামের ছোট্ট একটা বাজার, তাই ওখানে খাসির মাংস সবসময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর, কারণ মেহমানরা গরুর মাংস খায় না, তা না হলে কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। বাইকে করে ভিজতে ভিজতে অন্য বাজারে গেলাম। থানার কাছে বড় একটা বাজার আছে, মাংস কিনে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত দেরি করলি কেন বাবা? এদিকে আমি ভাবছি এত অল্প সময়ে এতগুলো রান্না মা করবে কিভাবে। এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আগে কখনো দেখিনি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি ওনাদের সাথে বসুন। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতেই মা বাধা দিল। তুই কেন রান্নাঘরে এলি? যা রুমে যা, গিয়ে তৈরি হয়ে নে। বোন বলল, মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে, আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো একা সামলাতে, তুই তৈরি হয়ে থাক, ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছুই বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চা খায় কিন্তু চায়ে চিনি খায় না, কারো বা চায়ে চিনি কম। কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে সেফ জায়গায় যাওয়া। এইসব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। এদিকে 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো রান্না কত দূর হলো? কপালে জমে থাকা গামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুধু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলা 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা একটু বিরক্ত হচ্ছে। ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছেন। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন, এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার মা প্লেটে পুরো বাটিটাই ঢেলে দিল। খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুধু। এদিকে আমার অনার্স পাশ করা বোনকে দেখাশোনা করা হলো হাতের লেখা নিয়ে। এদিকে ছেলের মা আমার বাবাকে ডেকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। এদিকে আমার এইসব দেখে কেন জানি সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি আর আমার বোন অনার্স পাশ করেছে? আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকে। পাত্রের জামাইবাবু আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরেও এসেছিলাম মেয়েকে একবার দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম, সামনাসামনি দেখলে কি হতো, আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে কি দুষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না আপনারা কোনো দুষ করেননি, 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। খাওয়া দাওয়া শেষ করে নষ্ট করেছেন অনেক বেশি, এতে আপনাদের দোষ হয়নি। আপনার ছেলের জন্য ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই, সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাপ মা, ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল। দোষ করেছে আমার বোন, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো। দোষ তো করেছি আমি, কেন এখনো পায়ের জুতা খুলে হাতে তুলে নেয়নি। আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাফ চাইতে বলল। সবাই চলে গেল। বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজের মেয়ের বাবার হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয়, নীরব থাকতে হয়। রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনও কান্না করছে। 15 জন মানুষ সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয়, তখন অপমানের চোখ জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সব রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে।
আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ এখনও আছে যারা দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে। অথচ একটিবারও ভাবে দেখে না যে 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হয় তখন মেয়ের পরিবারের মানুষ কতটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি দেখেন, নিজে একবার দেখুন। যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে আপনার বাবা মাকে সাথে 2-1 জন মুরব্বি নিয়ে মেয়ের বাড়িতে যান। এই গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বর্তমানে আমাদের সমাজে ঠিক এমন অনেক অহরহ ঘটনা ঘটছে। আর এই গল্পটা একটা ভাইয়ার পেজ থেকে নেওয়া। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক এবং ফলো দিয়ে দিবেন আমার পেজটাতে। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।